সত্যি কি ওসমান হাদি এতটা ইম্পর্টেন্ট কেউ যে যাকে শহীদ ঘোষণা করতে হয় বা যাকে সামনে রেখে ভারতের দিকে আঙুল তোলার চেষ্টা হচ্ছে, সত্যিই কি এতটা ইম্পর্টেন্ট, নাকি অন্য কোনো ঘটনা সাজানো হচ্ছে? একদম আপনি যেটা বললেন যে ওসমান হাদি ইজ অনলি অ্যান ইস্যু। ওসমান হাদিকে যে এই শহীদের তকমা দেওয়া মোহাম্মদ ইউনিসের পুরো জিনিসটাই বোঝা যাচ্ছে যে আগে যে 7টা উত্তর পূর্ব রাজ্যে কেটে দেওয়ার কথাই ওসমান হাদি বলেছিল এবং একটা ম্যাপ, গ্রেটার বাংলাদেশের ম্যাপ দেখিয়েছিল। এই পুরোটাই আমি আবার বললাম, আপনি ইউনিস অথবা হাদির দিকে দেখবেন না, এই এই পুরো টেমপ্লেট আর প্লটটা এই 1 বছরের একটু বেশি 14-15 মাস এটা বাংলাদেশের কিছু মৌলবাদ করছে। বাংলাদেশ তো আগেও ছিল, বাংলাদেশ তো শেখ হাসিনা বিগত 15 বছর রুল করছে, 2006-7-এর পর থেকে শেখ হাসিনা এসে গেছে, তাদের কি অসুবিধা হয়েছে? তো ভারতের সঙ্গে বাংলাদেশের সবসময় একটা বন্ধুত্বপূর্ণ আমাদের রিলেশনশিপ ছিল, আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনশিপ ছিল। সেই জায়গায় তো যে 14 মাস বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশকে তো আমরা চিনি না, কারণ এই বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ। এই বাংলাদেশে যারা নির্যাতিত যারা হয়েছিল অপারেশন সানলাইটের পরে 1971 মার্চ থেকে মেতে, তাদের বাঁচিয়েছিল ভারতবর্ষ। এই যারা আজকে লাফাচ্ছে এই এই ঢাকার রাস্তায় ভোর রাত্রির থেকে, তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল কে? তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল ভারতবর্ষ। ভারতবর্ষের সামরিক বাহিনী তারা রক্তক্ষয় করে, তারা প্রাণ দিয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছে পূর্ব পাকিস্তান থেকে। তো বাংলাদেশ যদি চায়, বাংলাদেশের 18 কোটি আপামর জনতা যদি চায় যে ছায়নাদের মতন একটা, যেখানে রবীন্দ্রসঙ্গীত রিসার্চ হতো সেইগুলোকে জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তারা যদি চায় প্রথম আলো অথবা ডেইলি স্টারের যে সংবাদ মাধ্যম তাদের জ্বালিয়ে দেওয়া, এই যে বহিঃপ্রকাশ হচ্ছে, এই রাগের বহিঃপ্রকাশ, এই যে আপনি যেটা বলছিলেন, এই যে সেই ছবিটাই আমরা এখন দেখাচ্ছি। এই ছায়নাতে যে হারমোনিয়াম যারা ভাঙতে পারে, তারা রবীন্দ্রসঙ্গীত, যেখানে রবীন্দ্র নীতি নিয়ে, রবীন্দ্র সঙ্গীত নিয়ে যারা রিসার্চ করছে, গবেষণা করছে, তাই সেই পুরো জায়গাটা ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা যদি মুখ্য উদ্দেশ্য থাকে, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা পুরোটা ভারত অ্যান্টি ইন্ডিয়া একটা বিদ্বেষ, অ্যান্টি ইন্ডিয়া একটা স্লোগানারিং, এই মৌলবাদদের লেলিয়ে দিচ্ছে কেউ ভারতের বিরুদ্ধে। এটা তো আমরা বিগত 10-15 বছর দেখিনি। এই ঘটনা ক্রম যখন এখন ঘটছে এবং এটাকে এই 12 মাস 14 মাস এটাকে আঁকা হয়েছে, এক রাত্রিরে তো হবে না। এই সুন্দর আঁকাটা, ভারত বিরোধী আঁকা যে এঁকেছে, সেটা মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার এবং আইএসআই, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লিট সাপোর্ট আছে। এবং ওরা দেখছিল এই যে আবেগটা, একটা তো কোনো একটা স্পিকার লাগবে, একটা আগুন লাগবে, সে আগুনটা জ্বালাবে। এই হাদিকে মেরে এই আসিম মালিক যে ডিজি আইএসআই, সে ভাবলো যে এইভাবে তো চলছে না, আমরা আইএসআই এর ওখানে 12খানা ক্যাম্প চলছে, মৌলবাদীদের এবং উগ্রপন্থীদের ক্যাম্প চালানো হচ্ছে, অস্ত্র দেওয়া হচ্ছে, সামগ্রী দেওয়া হচ্ছে। এবার খেপিয়ে কিরম করে তোলা হবে যাতে একটা মবক্রেসি পুরো বাংলাদেশকে গ্রাস করে, ইন্টারনাল একটা। এবং আমরা জানি ফেব্রুয়ারি মাসে ইলেকশন আসছে, এই ইলেকশনটাকে ভেঙে দিতে হবে। এই ইলেকশনটাকে ভাঙার জন্য কি করতে হবে? ইন্টারনাল অনেকগুলো বিষয়কে এক্ষেত্রে সামনে রাখা হয়েছে। কর্নেল চৌধুরী, একটু থামাচ্ছি আপনাকে। আপনি যে বক্তব্যটা বলছিলেন যে বাংলাদেশের ভেতর থেকে উস্কানিমূলক মন্তব্যগুলো বারবার করে উঠে আসছে, এইরকমই একজন জামাতের বক্তব্য, জঙ্গি জামাতের উস্কানিমূলক বক্তব্য একটু শোনাবো আপনাদের, যে কিভাবে ভারত বিদ্বেষ সেখানে দানা বেঁধেছে। বুঝি না আপনার ভাবসাব, আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি, আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদদে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, তারাই ওসমানকে
হত্যা করেছে। আমরা বলতে চাই এই কাণ্ডের পেছনে নিঃসন্দেহে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। কিভাবে পালিয়ে যায় আমরা তা বুঝি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। একদম স্পষ্ট কর্নেল চৌধুরী একদম স্পষ্ট করে বলছেন যে যে মারা গেছে তার স্বপ্ন ছিল বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হবে। আমরা তো বারবার করে এই আলোচনাটা করেছি যে বাংলাদেশ কি তাহলে সিরিয়া হবার পথে, সিরিয়া হবার দিকে এগিয়ে যাচ্ছে। এখন তো এই জামাত নেতা একেবারে স্পষ্ট সেই ইঙ্গিতটাই করলেন, মানে তারা বাংলাদেশকে সিরিয়া বানানোর একটা স্বপ্ন দেখছে। ইন্দিরা, এই আপনি যদি এক মাস 1.5 মাস আগে আমার কথাগুলো এই আস্তাক বাংলার মধ্যে শোনেন, এবং আস্তাক বাংলা বারবার এই প্রোগ্রামগুলো করেছে, এবং আমি আপনার সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে আস্তাক বাংলায় বিভিন্ন সময় বলেছি, আমি ডেট পর্যন্ত বলে দিয়েছিলাম 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের কথা বলেছিলেন। 15ই ডিসেম্বর পর এই একটা ঘটনাক্রম আমরা বাংলাদেশে দেখতে পাবো। এটা আমি বারবার বলেছি, কারণ এইটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে পেছন থেকে আমরা অনেকে যারা এইটা নিয়ে গবেষণা করছে, ওটা দেখছে দিনের পর দিন, আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের যে ছবিটা আমি বারবার বলছি আঁকা হয়েছে বিগত 14 মাসে, এই আঁকাটাই আজকে থেকে শুরু হলো, এইটা চলবে আরো 3-4 মাস, এটাও আমি বলেছিলাম। এই দূতাবাসে যে অ্যাটাক করছে, ভারতীয় যে কালচার, ধরুন কালচার সেন্টার, বাঙালিদের কালচার সেন্টার, সেখানে অ্যাটাক করছে। এর মধ্যে আবার সেই উর্দু ইনফ্লুয়েন্স, একটা উর্দু যে যার জন্যে এই ভাষা আন্দোলন হয়েছিল, জবরদস্তি উর্দু ভাষাটা বাংলাদেশি যারা বাংলা ভাষা বলে তাদের উপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান। তখনকার ওয়েস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর ভাষা চাপিয়ে দিয়েছিল। একইভাবে উর্দু ইনফ্লুয়েন্স কিন্তু আবার এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে, এবং জামাত এবং মৌলবাদী শক্তি এটা কিন্তু যে বাংলাদেশে আমরা বহুত্ববাদ দেখেছিলাম, প্লুরালিজম দেখেছিলাম, সেটা কোথাও না কোথাও ভেঙে দিচ্ছে। এবং ভারত বিদ্বেষ কথা বলতে পারে, ভারতের বিরোধিতা করতে পারে, করুক। আমরা এখনো বলছি যে বাংলাদেশ নিজের যে দায়রা আছে, নিজের যে ইন্টিগ্রিটি আছে, সেটাকে বজায় রাখুক। সেটা যদি ক্রস করতে যায় বাংলাদেশ, এবং আমি বারবার বলছি ভারতের, কারণ বাংলাদেশ আমাদের পাশের রাষ্ট্র, সেখানে আগুন জ্বলছে ইন্দিরা, সেই আগুনের আঁচ কিন্তু পাশের বাড়িতে এসেও পড়বে। এই যে ঝামেলা, সেটা যদি কন্টেন না করা, এই ঝামেলা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং 7টা উত্তর পূর্ব রাজ্যের ওপর পড়বে।